সুতরাং বাংলাদেশের সামনে 2041 সাল তো ভয়াবহ হয়ে আসছে। কারণ তখন আপনার প্রায় আমার টোটাল জনগণের প্রায় 50% বুড়ো হয়ে যাবে। তো বাংলাদেশ আসলে তো ডিজিটাল হয় নাই, এটা সরকার বেশি চাপাবাজি করে। অ্যাকচুয়ালি বাংলাদেশে কোনো কিছুই ডিজিটাল হয় না। কিন্তু কিছু কিছু লোককে সুবিধা দেওয়ার জন্য, তাদেরকে ব্যবসা দেওয়ার জন্য ডিজিটালের নামে জাতির উপরে একটা নতুন খরচ চাপানো হয়েছে। তো এটা ডিজিটাল, এইভাবে ডিজিটাল হয় না। সরকার মধ্য আয়ের দেশে যাওয়ার জন্য এতদিন ধরে সে একটা মিথ্যা তথ্য দিচ্ছিল। তার যেখানে জিডিপির গ্রোথ হয় হয়তো ধরেন 4% বা বড় জোর 5%, সেখানে সে গ্রোথ দেখিয়েছে 6%, 6.5%, 7%। প্রতি বছর এমপ্লয়মেন্ট মার্কেটে প্রায় 20 লাখের উপরে তরুণ আসছে। কিন্তু বলতে গেলে, সত্যি কথা বলতে গেলে, আমাদের 10 লাখ লোকেরও চাকরি বাকরি হচ্ছে না, যদি এর ভিতরে একটা বড় অংশ দেশের বাইরে চলে যাচ্ছে। তো দেশে তো কোনো কিছু হচ্ছেই না। এবং আমরা কিন্তু একটা মানে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের ভিতরে আমরা বাস করতেছি। এবছর আপনার প্রায় 5.5 লক্ষ কোটি টাকা রেভিনিউ ইনকামের টার্গেট আছে। তো আমার মনে হয় এটা বাস্তবে 1 লক্ষ কোটি টাকা কম হবে। করোনা কাল থেকেই বাংলাদেশের ইকোনমির যে ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, সেখানে ইকোনমি আর মাথা তুলে দাঁড়াতে পারে নাই। অথচ সরকার এই সংকটটাকে স্বীকৃতি দেয়। সে বলছে যে না, আমাদের ইকোনমি ভালোই আছে। তো সেটা করতে যে এখন দেখেন বিপদে পড়ছে, এবং আগামী বছর আরো বিপদে পড়বে। পুরনো উন্নয়নের দায় মেটাতেই সরকারের 12টা বেজে যাবে, এবং জনগণের উপর আরো বেশি খরচ চাপবে। কারণ আপনি 1 টাকার উন্নয়ন 10 টাকা দিয়ে করেছেন, আপনি আর কোনো উন্নয়ন টন্নয়ন দেখবেন না। এবং অতীতে যে সমস্ত উন্নয়ন আমাদের হয়েছে, তথাকথিত উন্নয়ন বলতে, তো এখন এইগুলো আমাদের একটা বড় দায় হয়ে গেছে। সরকার নতুন কোনো প্রজেক্টে যেতে পারবে না। ব্যাংকগুলোতে এখন টাকা নাই। তবে ব্যাংক এখনো সরকারকে টাকা দিতে চায়, কারণ সরকারের টাকা তো মার যায় না, এই জন্য ব্যাংক টাকা দিতে চায়। কিন্তু সরকার যদি এই পরিমাণ টাকা নিয়ে নেয়, তাহলে প্রাইভেট সেক্টর বিপদে পড়বে। তারা কোনো ইনভেস্টমেন্ট করার মতো টাকা পাবে না। তো যখন প্রাইভেট সেক্টর ইনভেস্ট করবে না, তখন আপনার মার্কেটে যোগান কমে যাবে। আর যোগান যখন কমে যাবে, তখন মূল্যস্ফীতি আরো বাড়বে। তো এই সংকটে বাংলাদেশ পড়বে। আমাদের বিয়ে শাদীতে একটা বিশাল অপচয় আছে। তো আপনার বিয়েতে এত আয়োজন করা দরকার কি? তো এটা ভালো দিক যে যখন আপনি কোনো আয়োজন করে বিয়ে করতে পারবেন না, মসজিদে যে বিয়ে করবেন। হ্যাঁ, যদি গভর্নমেন্ট উল্টা করে বলে যে আমাদের দারিদ্র্য এখন 18%, কিন্তু আসলে এটা 80 ভাগ। আমাদের সংবিধান একটা মানুষকে যে অধিকার দিয়েছে, সেই অধিকারকে যদি আপনি স্বীকৃতি দেন, তাহলে আমাদের দেশের এখন 80% লোক দরিদ্র। তো যে দেশের 80% লোক দরিদ্র, সেখানে ট্যাক্স হবে কেমন করে? 10 বছর আগেও আমাদের বাজেট ছিল হচ্ছে জিডিপির তুলনায় 18%। তো হুম এখন হুম। সেখানে বাজেট হচ্ছে আমাদের জিডিপির তুলনায় হচ্ছে মাত্র 11%। যেখানে একটা সরকারের ভাষ্য অনুযায়ী, যেখানে দেশ বড় লোক হচ্ছে, দেশের মানুষ বড় লোক হচ্ছে, মানুষের মাথা পিছু আয় বাড়ছে, তাহলে সেখানে সরকার কেন দুর্বল হচ্ছে? সরকার গরিব হয়ে যাচ্ছে। বাজেটের আহ ইতিবাচক এবং নেতিবাচক মানে ভালো এবং খারাপ দুইটা দিক যদি আপনাকে মানে আলাদা করতে পারি, বল মানে বলতে বলি, তাহলে আপনি কিভাবে বলবেন বাজেটের কোন কোন জায়গাগুলি আপনার ভালো মনে হয়েছে আর কোন কোন জায়গাগুলি খারাপ বা নেতিবাচক মনে হয়েছে? জি, বাবলু ভাই। আমি তো আসলে এখানে বাজেটের আমি কিছু দেখি না। এটা তো কেমন বাজেট হইলো, এবার তো ডুবলেট হয়ে গেছে সবকিছু। হ্যাঁ, কারণ আপনি দেখেন আমাদের অতীত ধারাবাহিকতায়, যেখানে উম, গত বছরের বাজেটের চেয়ে এই চলতি অর্থ বছরের বাজেটের প্রবৃদ্ধি ছিল যে 12%, এবছর 4% করা হয়েছে। তার মানে বাজেট এখন ছোট হচ্ছে, কিন্তু আমাদের যেখানে মূল্যস্ফীতি বড় হচ্ছে। আসলে এমনিতে আমাদের বাজেট ছোট করা উচিত ছিল। কারণ আপনি বাজেট যত বেশি করবেন, তত বেশি করের চাপ পড়বে, আর মূল্যস্ফীতি বাড়বে। কিন্তু আমরা দেখতেছি করের চাপ কিন্তু কমেনি, করের চাপ আরো বাড়ছে। গতবারের তুলনায় এবছর করের টার্গেট আরো বেশি। কিন্তু বাজেট আকারে ছোট, এবং আমাদের জিডিপির তুলনায় এটা এখন 10-11%-এ নেমে এসেছে। অথচ আমাদের 10 বছর আগেও আমাদের বাজেট ছিল হচ্ছে জিডিপির তুলনায় 18%। তো হুম এখন হুম। সেখানে বাজেট হচ্ছে আমাদের জিডিপির তুলনায় হচ্ছে মাত্র 11%। তাহলে বাজেট ছোট হয়ে গেল। এখন সরকার বলছে আমাদের নাকি মাথা পিছু আয় বাড়ছে। সরকারের এখন সে এলডিসি থেকে সে মধ্য আয়ের দেশে চলে গেছে। তাহলে যেখানে একটা সরকারের ভাষ্য অনুযায়ী, যেখানে দেশ বড় লোক হচ্ছে, দেশের মানুষ বড় লোক হচ্ছে, মানুষের মাথা পিছু আয় বাড়ছে, তাহলে সেখানে সরকার কেন দুর্বল হচ্ছে? সরকার গরিব হয়ে যাচ্ছে। সরকারের এখন ট্যাক্স কম পাচ্ছে। সরকারের এখন উন্নয়ন করার মতো যথেষ্ট টাকা নাই। এখন সরকার তো টাকার জন্য এখন হন্যে হয়ে গেছে। এখন টাকা কোথাও পাচ্ছে না। তো এই সংকট কিভাবে তৈরি হলো? আসলে আমার যেটা মনে হয়, সংকট আসলে তৈরি হয়েছে অন্যখানে। সরকার মধ্য আয়ের দেশে যাওয়ার জন্য এতদিন ধরে সে একটা মিথ্যা তথ্য দিচ্ছিল। তার যেখানে জিডিপির গ্রোথ হয় হয়তো ধরেন 4% বা বড় জোর 5%, সেখানে সে গ্রোথ দেখিয়েছে
6%, 6.5%, 7%, মানে আমাদের জিডিপির গ্রোথ অ্যাকচুয়াল গ্রোথের থেকে 3 থেকে 4% বেশি দেখানো হয়েছে। তো এখন দেখাতে দেখাতে জিডিপি অনেক মোটা হয়ে গেছে, কিন্তু আসলে তো ইকোনমি বড় হয় না। রিয়েলি ইকোনমিটা আরো সংকটের মধ্যে পড়ে গেছে, এবং মূল্যস্ফীতি আমাদের একটা বড় সংকটের মধ্যে ফেলে দিয়েছে। এবং করোনার পর থেকে, মানে করোনা কাল থেকেই বাংলাদেশের ইকোনমির যে ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, সেখানে ইকোনমি আর মাথা তুলে দাঁড়াতে পারে না। অথচ সরকার এই সংকটটাকে স্বীকৃতি দেয় না। সে বলছে যে না, আমাদের ইকোনমি ভালোই আছে। তো সেটা করতে যে এখন দেখেন বিপদে পড়ছে, এবং আগামী এবছর আরো বিপদে পড়বে। এবছর আপনার প্রায় 5.5 লক্ষ কোটি টাকা রেভিনিউ ইনকামের টার্গেট আছে। তো আমার মনে হয় এটা বাস্তবে 1 লক্ষ কোটি টাকা কম হবে। হম, এই 4.5 লক্ষ কোটি টাকার বেশি হবে না। এবং গভর্নমেন্টের 2,56,000 কোটি টাকা তার লোন টার্গেট আছে। তো সে এই লোন বিদেশে পাবে না, বিদেশ থেকে তো প্রায় 1 লক্ষ কোটি টাকার মতো লোন টার্গেট করেছে, সেটা সে পাবে না। এবং দেশের থেকে প্রায় 1,60,000 কোটি টাকা সে লোনের টার্গেট করেছে। ব্যাংকগুলোতে এখন টাকা নাই। তবে ব্যাংক এখন সরকারকে টাকা দিতে চায়, কারণ সরকারের টাকা তো মার যায় না, এই জন্য ব্যাংক টাকা দিতে চায়। কিন্তু সরকার যদি এই পরিমাণ টাকা নিয়ে নেয়, তাহলে প্রাইভেট সেক্টর যে বিপদে পড়বে, তারা কোনো ইনভেস্টমেন্ট করার মতো টাকা পাবে না। তো যখন প্রাইভেট সেক্টর ইনভেস্ট করবে না, তখন আপনার মার্কেটে যোগান কমে যাবে। আর যোগান যখন কমে যাবে, তখন মূল্যস্ফীতি আরো বাড়বে। তো এই সংকটে বাংলাদেশ পড়বে। তো আমার যেটা মনে হয় যে বাজেটটা আসলে একেবারে হযবরল হয়ে গেছে, একটা জগা খিচুড়ি বাজেট। অর্থমন্ত্রী সামাল দিতে পারছেন না কোনোভাবেই। আহ, তো এই বাজেটে মূল্যস্ফীতি তো কমবেই না, আরো বাড়বে। জনগণের উপর করের চাপও বাড়বে। এবং সামগ্রিকভাবে আমাদের উন্নয়ন যে এতদিন সরকার যেটা বলে আসছিল যে উন্নয়ন মুখী সরকার, আপনি আর কোনো উন্নয়ন টুন্নয়ন দেখবেন না। এবং অতীতে যে সমস্ত উন্নয়ন আমাদের হয়েছে, তথাকথিত উন্নয়ন বলতে, কারণ আপনি 1 টাকার উন্নয়ন 10 টাকা দিয়ে করেছেন। তো এখন এইগুলো আমাদের একটা বড় দায় হয়ে গেছে। সরকার নতুন কোনো প্রজেক্টে যেতে পারবে না। তো এই পুরনো উন্নয়নের দায় মেটাতেই সরকারের 12টা বেজে যাবে, এবং জনগণের উপর আরো বেশি খড়ক চাপবে। বলা হচ্ছিল, অর্থমন্ত্রী বারবারই বলছিলেন যে এবার তার সামনে হলো আহ, মানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেছে হলো মূল্যস্ফীতি কমানো, এবং এট দ্য সেম টাইম ডলার সংকট মোকাবেলা করা, রিজার্ভ বাড়ানো। হ্যাঁ, তো আপনি কি মনে করেন এই বাজেটের মধ্যে কি এই তিনটা চ্যালেঞ্জ আসলেই কি মোকাবেলা সম্ভব? আর সবচেয়ে হলো যে না, কর্মসংস্থান একটা আহ, দেশের কত যুবক প্রতি বছর বের হচ্ছে আপনি জানেন, কর্মসংস্থানের সেরকম আহ, মানে আহ, লক্ষ্য বা সেরকম কোনো কথা কিন্তু আমি পাইনি। তো মানে আপনার না, কি সেটা মনে যদি হয়েছে? কর্মসংস্থানের কথা যদি বলেন, সেটা তো আরেক ভয়াবহ পরিস্থিতি। কারণ আমাদের প্রতি বছর আপনার এই এমপ্লয়মেন্ট মার্কেটে প্রায় 20 লাখের উপরে তরুণ আসছে। কিন্তু বলতে গেলে, সত্যি কথা বলতে গেলে, আমাদের 10 লাখ লোকেরও চাকরি বাকরি হচ্ছে না, যদি এর ভিতরে একটা বড় অংশ দেশের বাইরে চলে যাচ্ছে। তো দেশে তো কোনো কিছু হচ্ছেই না। এবং আমরা কিন্তু একটা, মানে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের ভিতরে আমরা বাস করতেছি। তো এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের একটা বড় আহ, দিক হচ্ছে আপনার, বড় ঝুঁকির দিক হচ্ছে যে আপনি যদি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কালে যদি এই ডিভিডেন্ডটা নিতে না পারেন, তাহলে এই মানুষগুলো তো বুড়ো হবে। তো তখন আপনি এটা কি করবেন? এটা সামাল দিবেন কেমন করে? তো এখন যে Right. সমস্ত তরুণ ছেলেপেলেরা মার্কেটে আসছে, এদের তো চাকরি নাই। আর খালি চাকরি থাকলে হবে না, পেটে ভাতে থাকলে হবে না, তো এদেরকে উদ্বৃত্ত থাকতে হবে, আপনার সেভিংস থাকতে হবে। তো এই লোকগুলো যদি সেভিংস না থাকে, তাহলে এরা বুড়ো কালে কি করে খাবে? আপনারা জানেন যে আমাদের দেশের দরিদ্র, বেশিরভাগ দরিদ্র হচ্ছে বুড়ো বুড়িরা। আপনি যখন বুড়ো হবেন, তখন আপনি দরিদ্র হবেন। আজকে আমার চাকরি আছে, আমার যখন 60 পার হয়ে যাবে, যখন আমার চাকরি থাকবে না, তখন আমার ইনকাম কোথায়? প্রাইভেট সেক্টরে তো এরকম গভর্নমেন্টের মধ্যে পেনশন নাই। তো সুতরাং তার যদি কোনো জমানো টাকা থাকে, কোনো সম্পদ থাকে, এটা ভেঙে ভেঙে খাবে। তো আমি যদি আমার তরুণ কালেই যদি আমি কোনো চাকরি বাকরি না পেলাম, আমার কোনো কর্মসংস্থান না থাকলো, আমার যদি কোনো উদ্বৃত্ত না থাকলো, যদি কোনো সেভিংস না থাকলো, আমি বুড়ো কালে কি হবো? বুড়ো কালে আরো গরিব হয়ে যাবো। সুতরাং বাংলাদেশের সামনে 2041 সাল তো ভয়াবহ হয়ে আসছে। কারণ তখন আপনার প্রায় আমার টোটাল জনগণের প্রায় 50% বুড়ো হয়ে যাবে। হ্যাঁ, তো তাদেরকে আপনি কি টানবেন? হ্যাঁ, এখন যদিও দেখেন আপনি গভর্নমেন্ট একটা সার্বজনীন পেনশন স্কিম করছে, কিন্তু সেই পেনশন স্কিমে কত পার্সেন্ট সাড়া লোক নাই, এ পর্যন্ত আসতে সারাই তো পারছে? নাই। হ্যাঁ, সারা নেই, এবং কারণ সারা হবে কেমন করে? তাদের গত টাকা নাই তো। অর্থমন্ত্রী কিন্তু বলেছিলেন যে টাকা কোথায় রাখবে সেটাই উনি খুঁজতেছেন, এবং এই হ্যাঁ, সার্বজনীন পেনশন ইয়াতে সারা পড়ে যাবে এত টাকা ওনার হবে বলেছেন, কিন্তু আসলে কিন্তু মানে প্রকৃত অর্থে তা হয়নি।
যাই হোক, আপনার কাছে আরেকটা দৃষ্টি Atleast আকর্ষণ করছে আপনার ব্যাপারে, আপনার একটা যে সেটা হচ্ছে যে এবার ট্যাক্স রিটার্ন জমা না দিলে বিয়ে করার মানে বিয়ের অনুষ্ঠান করা যাবে না। তা এখন কি তাহলে বিয়েও বন্ধ হয়ে যাবে? এই বিষয়টা আপনার দৃষ্টি আকর্ষণ করছে। আহ, এইটা আমি একটা ভালো দিক মনে করি। সেটা হচ্ছে কি দেখেন, আহ, আমাদের বিয়ে শাদীতে একটা বিশাল অপচয় আছে। হ্যাঁ, এবং বিয়ে শাদী আসলে হওয়া উচিত মসজিদে। আমাদের প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো দুইটা কোরমা দিয়ে বিয়ের অনুষ্ঠান সেরেছেন, তাই না? তো আপনার বিয়েতে এত আয়োজন করা দরকার কি? তো এটা ভালো দিক যে যখন আপনি কোনো আয়োজন করে বিয়ে করতে পারবেন না, মসজিদে যে বিয়ে করবেন, মাত্র 5-6 জন লোক থাকবে। হ্যাঁ, এখানে হয়তো আপনার বড় জোর 200-300 টাকা আর সরকারি কিছু ট্যাক্স দিবেন। তো এইটা একটা ভালো দিক, বিয়ের এই খরচটা আমি মনে করি যে কমানো উচিত। তো এতে গভর্নমেন্টই বিপদে পড়বে। মানে আপনি যখন আয়োজন করে বিয়ে করতে পারবেন না, আপনি যখন কমিউনিটি সেন্টারে যাবেন না, তখন আপনার কোনো খরচও হবে না, সুতরাং গভর্নমেন্ট ট্যাক্সও পাবেন না। তো আসলে আমার যদি ট্যাক্স না হয়, আমি ট্যাক্স দেবো কোত্থেকে? সেটা তো একটা দিক। এখন আপনি বিয়ে আটকায়, তো আমার আপনি আমাকে অ্যাসেস করে দেখেন যে আমার আদৌ ট্যাক্স হয় কিনা। তো এই দেশে কত মানুষের ট্যাক্স, এই পর্যন্ত ধরেন 1 কোটি লোক টিন নিয়েছে। এর ভেতরে হয়তো আপনার 30-40 লাখ মতো লোক রিটার্ন জমা দেয়, কিন্তু এর ভিতরে কর দেয় মাত্র হয়তো 15 লাখ, বড় জোর 20 লাখ। এই 15 লাখের ভিতরে আবার 50% হলো সরকারি কর্মকর্তা কর্মচারী। তো আসলে প্রাইভেট সেক্টরের মানুষ 10-15 লাখের বেশি কর দেয় না। আসলে অনেকেই বলে থাকে যে অনেকে কর ফাঁকি দেন। হ্যাঁ, কিছু কর ফাঁকি দেন, কিন্তু আসলে আমাদের কর কিন্তু এত হয়ও না। বাংলাদেশের এখনো দারিদ্র্যের হার আমাদের সংবিধান অনুযায়ী, বাংলাদেশের দারিদ্র্যের হার 80%। হ্যাঁ, যদি গভর্নমেন্ট উল্টা করে বলে যে আমাদের দারিদ্র্য এখন 18%, কিন্তু আসলে এটা 80 ভাগ। আমাদের সংবিধান একটা মানুষকে যে অধিকার দিয়েছে, সেই অধিকারকে যদি আপনি স্বীকৃতি দেন, তাহলে আমাদের দেশের এখন 80% লোক দরিদ্র। তো যে দেশের 80% লোক দরিদ্র, সেখানে ট্যাক্স হবে কেমন করে? হ্যাঁ, তো এরা তো পেটে ভাতে কোনো রকমে আছে। তো আরেকটা আমি বিষয় মনে আমি করি আপনার সরকার আরেকটা যদি মনে দৃষ্টি করে। আকর্ষণ করি, এক একটা বিষয় আমার কাছে দৃষ্টি আকর্ষণ আপনার করছি, কারণ মানে আপনার মূল্যবান কথা শোনার জন্য, যেটা হচ্ছে যে বারবার সরকার বলছে যে ডিজিটাল বাংলাদেশ করছে। সেই ক্ষেত্রে মোবাইল ফোনের দাম মানে কথা বললে এখন বাড়িয়ে দিয়েছে, ইন্টারনেট ব্যবহার আপনার বাড়িয়ে দিয়েছে, ফেসবুকে ইউটিউব আপনি ব্যবহার করবেন সেটাও দাম বেড়েছে। দ্যাট মিনস বলছে ওনারা এক ধরনের কথা, করছে আরেক ধরনের কাজ। আপনি কি মনে করেন? ডিজিটাল মানে কি? ডিজিটাল মানে হচ্ছে আমার খরচ কমে যাবে, আমার বেশি লোক লাগবে না, যন্ত্রে কাজ করবে, এখানে খরচ হবে। কিন্তু আমরা বাংলাদেশে দেখছি ডিজিটালে আসলে ব্যয় বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে তো এটা ডিজিটালের যে শর্ত, সেটা পূরণ করছে না। তবে কিছু কিছু জায়গায়, যেমন ধরেন কথার উপর আর একটু ট্যাক্স বেশি হওয়া উচিত, কারণ বাঙালিরা একটু বেশি কথা বলে। আর যদি আপনি ইন্টারনেটের খরচের কথা বলেন, যে বাংলাদেশে ইন্টারনেটের খরচ ইন্ডিয়ার তুলনায় প্রায় 3 থেকে 4 গুণ বেশি। তো ইন্টারনেটের খরচ অনেক বেশি, এখানে এত খরচ হওয়া উচিত না। তো এইখানে আমার মনে হয় যে এই খরচটা কমানো উচিত। নাহলে ডিজিটাল সত্যিকার বলতে গিয়ে আমরা ডিজিটালের কোনো ওই আহ, সুবিধা বাংলাদেশের মানুষ পাচ্ছে না। ব্যাংকিং ক্ষেত্রে আমি নিজেও, আমি আমার ছেলে মেয়ের বেতন দিতে যেয়ে দেখেছি, যেখানে আমি ব্যাংকে 5,000 টাকা জমা দিতে গেলে আমার কোনো খরচ নাই, 5,000 টাকাই আমাকে জমা দিতে হয় স্কুলের বেতন বাবদ। কিন্তু যখন আমি ডিজিটালি দেই, তখন এই 5,000 টাকা জমা দিতে গেলে আমার আরো 200 টাকা বেশি লাগে। হুম। তো এই দেশের ডিজিটাল মানে হচ্ছে উল্টা, মানে মরার উপরে খাড়ার ঘাড় মতো ডাবল হয়ে গেছে। আপনার ম্যানুয়ালিও চলতেছে, আবার ডিজিটাল, তথাকথিত ডিজিটালও চলতেছে। তো এইটা ঠিক করা যায় না। তো আমাদের আসলে সবকিছু হচ্ছে নামকো আসতে, আসলে যেটা সত্যি করার কথা সেটা করছি না। তো বাংলাদেশ আসলে ডিজিটাল হয় নাই, এটা সরকার বেশি চাপাবাজি করে। অ্যাকচুয়ালি বাংলাদেশে কোনো কিছুই ডিজিটাল হয় না। কিন্তু কিছু কিছু লোককে সুবিধা দেওয়ার জন্য, তাদেরকে ব্যবসা দেওয়ার জন্য ডিজিটালের নামে জাতির উপরে একটা নতুন খরচ চাপানো হয়েছে। তো এটা ডিজিটাল, এইভাবে ডিজিটাল হয়।